বাঙালিদের মধ্যে চিরন্তন বলতে আর কিছু বোঝাক বা না বোঝাক, তবে বাঙাল আর ঘটিদের ঝগড়া যে চিরন্তন, এটা কিন্তু মানতেই হবে। এই দুই প্রজাতির ঝগড়া তো মাঝে মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধকেও হার মানিয়ে দেয়। তবে এই সমস্ত ঝগড়ার ঊর্ধ্বে কি আছে জানেন? এক বাঙালির অন্য বাঙালির প্রতি ভালোবাসা, এক শ্বশুরের এক বৌমার প্রতি ভালোবাসা। হ্যাঁ, আজকে এমনই এক শ্বশুর বৌমার গল্প শোনাবো, যাদের মধ্যে 24 ঘন্টা ঝগড়া লেগে থাকতো। কিন্তু তাদের এই ঝগড়ার মধ্যে বেশ কিছু টুইস্টও আছে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি কীর্তনের পর কীর্তনের কথা। সত্যি মুভির নামটার মতোই এর গল্পটাও সেরকম। একটার পর একটা কীর্তন দেখে আপনার মাথা একদম ঘুরিয়ে যাবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই অরূপকে দেখানো হয়। অরূপ আজ খুব টেনশনে ছিল, কারণ আজ তাদের সোসাইটির ইলেকশন। তার স্ত্রী মণি আর তার বাবা অবিনাশ চ্যাটার্জি দুজনেই সেম ইলেকশনে দাঁড়িয়েছে। অবিনাশ চ্যাটার্জি বাঙাল আর মণি ঘটি। আর ঘটি আর বাঙালের সম্পর্ক তো আদায় কাজ কলায়। তারা বাড়িতে সব সময় একে অপরের পেছনে লেগেই থাকতো। তাদের ঝগড়ার মাঝে অরূপ কোনো কথাই বলতে পারে না। আজ ইলেকশনে কী কাণ্ড ঘটবে সেটা নিয়েই অরূপ টেনশন করছিল। এরপর সে ইলেকশন ক্যাম্পে পৌঁছে যায়। অরূপদের ফ্ল্যাটের মালিক কমলেশ ছিল এই ইলেকশনের প্রধান। কমলেশই এই ইলেকশনের ফল ঘোষণা করছিল। একদিকে ছিল মণি আর অন্যদিকে ছিল অবিনাশ। শেষ পর্যন্ত কে জিতবে এই ভোটে? মণির বিশ্বাস ছিল সে এই ভোটে জিতবে, কিন্তু কমলেশ এখানে অবিনাশকে সভাপতি ঘোষণা করে। এটা শুনে তো মণি অনেক অবাক হয়। অবিনাশ ভোটে জেতার পর মণির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। মণি এতে বুঝতে পারে যে অবিনাশ চালাকি করে ছাপ্পা ভোটের মাধ্যমে জিতে গেছে। এরপর বাড়িতে সারাদিন শ্বশুর বৌমার ঠোকাঠুকি লেগেই থাকে। কেউই কাউকে কথা শোনাতে ছাড়ে না। অরূপ তাদের ঝগড়া ইগনোর করে অফিসে চলে যায়। অবিনাশ মণিকে বলে, আমি এখন প্রেসিডেন্ট হয়ে গেছি, তাই ব্যস্ততার মধ্যে আছি। তুমি এসব বুঝবে না, তুমি তো অপসংস্কৃতি ঘেঁষা। মণি জবাবে অবিনাশকে বলে, আমি অপসংস্কৃতি ঘেঁষা? ছাপ্পা ভোট দিয়ে জেতাকে আমি জেতা মনে করি না। অবিনাশ বলে, তুমি তাহলে প্রমাণ করো এটা ছাপ্পা ভোট। মণি কনফিডেন্সের সঙ্গে বলে, হ্যাঁ, লোক ঠিক করে দিয়েছি। আজ সন্ধ্যার মধ্যেই সব প্রমাণও পেয়ে যাব। তারপর সব মা বোনদের নিয়ে আমি আন্দোলনে বসবো, অনশনে বসবো, যাতে ছাপ্পা ভোট মেরে জেতা প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে পারি। আজ পাড়ায় বসন্ত অনুষ্ঠান ছিল। অবিনাশ আর কমলেশ মিলে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মণি তাদের সামনেই অরূপের সঙ্গে অনেক ক্লোজ হয়ে রং খেলে। এসব দৃশ্য অবিনাশের চোখে দৃষ্টিকটু লাগে। অবিনাশ মণির কাছে গিয়ে বলে, আমাদের সময় কি এসব ছিল? আমরাও তো রং খেলেছি। এটা সমাজের অবনতি। মণি অবিনাশকে বলে, আপনি থাকতে সমাজের অবনতি হচ্ছে, তাও আপনি কিছু করতে পারছেন না। অবিনাশও বলে দেয়, করব, আমি কি করতে পারি সব দেখিয়ে দেব। তোমাদের সংস্কৃতি তো দেখলাম, এরপর সন্ধ্যাবেলায় রিয়েল সংস্কৃতি দেখতে পাবে। এই কথা বলে অবিনাশ রেগে চলে যায়। মণি তার কথায় পাত্তা না দিয়ে আবার রং খেলায় ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যাবেলায় বসন্ত অনুষ্ঠান শুরু হয়। সেখানে বাংলা সংস্কৃতির নাচ গান হচ্ছিল। কিছুক্ষণ পর একটা লোক গান গাইতে ওঠে, যার গলায় এতটাই বেসুরে ছিল যে সবার কানে খুব লাগছিল। মণি অবিনাশকে শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠানে অনেক সাউন্ড দিয়ে নিজের সংস্কৃতির গান বাজিয়ে সেখানে নাচতে থাকে। মণির গানের সাউন্ডে বাংলা গানের অনেক অসুবিধা হচ্ছিল। প্রোগ্রামের সভাপতি কমলেশ এসে অবিনাশকে বলে, এসব কি হচ্ছে? থানায় কমপ্লেন করতে হবে। অবিনাশ বলে, না না, শব্দ দূষণের জন্য থানায় ওরাই কমপ্লেন করবে। আমার গান শুনেছ? আজ একটা বিরল ঘটনা দেখবে। এরপর অবিনাশ সাউন্ড বক্সের সাউন্ড বাড়াতে বলে। তারপর সে স্টেজে উঠে সবাইকে নিয়ে অনেক জোরে জোরে বাদ্যযন্ত্র বাজিয়ে বাঙাল গান গাইতে শুরু করে, যাতে মণি বিরক্ত হয়ে থেমে যায়। কিন্তু মণিও তো তার থেকে কম কিছু না, সেও আরও সাউন্ড বাড়িয়ে দেয়। এটা দেখে অবিনাশও তার গলার জোর বাড়ায়। এভাবে অনেকটা সময় তাদের গানের লড়াই চলতে থাকে। গানের তালে তালে মণি অবিনাশকে ছাপ্পা ভোটে জেতা নিয়ে খোঁটা দিতে থাকে, আর অবিনাশও মণিকে ডাকিনি বলে আখ্যা দেয়। পরদিন সকালবেলা মণি পাড়ার সব মহিলাদের জড়ো করে তাদের বোঝায় যে 2 নম্বরই ভোটে জেতা প্রেসিডেন্টকে তারা মেনে নেবে না। সেখানে মণিকে সবাই সমর্থন করে। এরপর মণি সেখানে সবাইকে নিয়ে অনশনে বসে। এদিকে কমলেশ সহ দলের সবাই অবিনাশের বাড়িতে বসেছিল। কমলেশ অবিনাশকে বলে, আপনার বৌমা যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে আপনার গতি বাজবে না। তখন অবিনাশ উল্টো বলে, আমার বৌমা যদি আমাকে গদি থেকে নামিয়ে সে সেখানে বসতে চায়, তাহলে আপনার তলপেট পুড়ছে কেন? এটা তো আমাদের সাংসারিক ব্যাপার। আর গদির কথা বলছেন, আমার বদলে যদি এই সোসাইটির অন্য কেউ গদিতে বসতো, তাহলে আমার বৌমা ঠিক তাকেও পাল্টে দিত। কমলেশ বলে, সোসাইটির সবাই ভোটের রেজাল্ট চেঞ্জ করতে চাইছে। আপনার বৌমা আর আমার বৌমা সবাই হাঙ্গার স্ট্রাইকে বসেছে। তাদের অবস্থা খুব খারাপ।
সেই কারণেই সোসাইটিতে আলোচনা হয়েছে যে সামান্য একটা ইলেকশনের জন্য যদি কারো শরীর খারাপ হয়ে যায় তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তাই একটু রিভিউ করতে হবে। অবিনাশ বলে, এখন যদি আমি আপনার নাকে একটা ঘুষি মারি তাহলে কোনো অসুবিধা নেই তো? এদিকে অনশন করতে করতে ক্ষুধা তৃষ্ণার সবাই ক্লান্ত হয়ে যায়। সেখানে গেটের সামনে দাঁড়িয়ে মনির ছেলে বিল্টু চিপস খাচ্ছিল। মনি তাকে দেখে ডাক দেয়। চিপস দেখে মনির খিদে আরও বেড়ে যাচ্ছিল। মনি তাকে জিজ্ঞেস করে চিপস কে দিল? বিল্টু বলে, দাদু কিনে দিয়েছে, আর তোমার কোম্পানির সামনে দাঁড়িয়ে খেতে বলেছে। রাতের বেলা বাড়ির পরিবেশ অনেক শান্ত ছিল। অরূপ অফিস থেকে বাড়ি ফিরে মনিকে বলে, এক কাপ চা পাবো? মনি তাকে বলে, চা আনছি, সাথে আলুর চপও আছে। এটা শুনে অরূপ অনেক অবাক হয়, কারণ মনি তো অনশনে ছিল। অরূপ তার বাবার দিকে তাকালে অবিনাশ মাথা নিচু করে ফেলে। অরূপ বিল্টুকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো, বাড়িতে আলুর চপ হয়েছে? বাড়ির আবহাওয়া তো ভালো হয়ে যাচ্ছে কেন? বিল্টু জানায় যে অবিনাশ মনির আন্দোলনের কারণে তার প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করেছে। মনি সেই খুশিতেই আজ আলুর চপ বানিয়েছে। রিজাইন করার পর অবিনাশের মনটা খারাপ ছিল। মনি অবিনাশকে চপ আর চা দেয় এবং বলে, চাতে চিনি নেই আর চপেও আলু নেই, আপনার তো সুগার আছে, খেয়ে নিন। অবিনাশ বলে, তাতে কি হয়েছে? অনেকের মাথা আছে কিন্তু ঘিলু নেই, তাতে যাদের মাথা আছে তাদের কি কিছু যায় আসে? মনি অবিনাশকে শুনিয়ে অরূপকে বলে, আজকে না তুমি একটা সাংঘাতিক জিনিস মিস করলে, তুমি থাকলে খুব এনজয় করতে। পুরো কলেজ লাইফ ব্যাক করে গিয়েছিলাম, সেই আন্দোলন, সেই স্লোগান। অরূপ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার কলেজ লাইফে কবে আন্দোলন করলে? মনি বলে, করিনি, কিন্তু করব ভেবেছিলাম। এটা শুনে অবিনাশ হাসতে শুরু করে। মনি তাকে জিজ্ঞেস করে কেন হাসি পাচ্ছে। অবিনাশ বলে, না না, রসিক মানুষ তো, কথাটা একটু হাসির মতো শোনালো, হাসবো ভেবেছিলাম, তবে আর হাসলাম না। মনি বলে, হেরে গেছেন, মাথায় রাখবেন, আমি কিন্তু আমার হাঙ্গার স্ট্রাইক কন্টিনিউ করে আপনাকে রিজাইন করতে বাধ্য করেছি। অবিনাশ বলে, এবার আমার আবার হাসি পাচ্ছে। এরপর মনি রাগ করে ঘরে চলে যায়। অরূপ বলে, আজকের দিনটা তো শেষ হলো মনির ভালো মুড আর বাবার খারাপ মুড দিয়ে, দেখা যাক কাল কি হয়। পরদিন অরূপ অফিস থেকে বাড়ি ফিরে বাড়িতে মনি আর অবিনাশ কাউকেই দেখতে না পেয়ে বিল্টুকে জিজ্ঞেস করে, মা আর দাদু কোথায়? আর তুই সন্ধেবেলায় পড়তে না বসে কার্টুন দেখছিস কেন? বিল্টু বলে, ঘরের কার্টুন দেখার চেয়ে টিভির কার্টুন দেখা অনেক ভালো। আজ দাদু স্যাড, মা হ্যাপি। মনি তখন ঘর থেকে ফোনে কথা বলতে বলতে বের হয়। কথা বলা শেষ হলে অরূপ জিজ্ঞেস করে, সে কার সঙ্গে কথা বলছিল? মনি বলে, আনন্দদা আমাদের জন্য বাড়ি খুঁজছে। অরূপের কারণ জিজ্ঞেস করলে মনি বলে, ফ্ল্যাটে আর ভাল লাগছে না, কোনো শান্তি নেই, বদ্ধ বদ্ধ লাগে, নিজের বাড়িতে একটু জোরে কথাও বলতে পারি না। অরূপ বলে, এটা হচ্ছে আসল কথা, গলা উঁচু করে ঝগড়া করা যায় না, বাড়িতে গেলে বাবারও অনেক ভালো লাগবে। অরূপ বলে, বাবা নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে আসতে চাইছিল না, কিন্তু তুমি তো আবার ফ্ল্যাট ছেড়ে বাড়িতে আসতে চাইছিলে না, আর এখন তুমি নিজেই বাড়িতে যেতে চাইছো। মনি অরূপকে বলে, তুমি তো ফ্ল্যাটে নিয়ে আসলে, আমি কি এখানে আসতে চেয়েছিলাম নাকি? এটা শুনে অরূপ চুপ করে যায়। অবিনাশ ফ্ল্যাটে আসতে একদমই রাজি ছিল না, কিন্তু অরূপ মনির চাপে পড়েই ফ্ল্যাটে আসার জন্য অবিনাশকে রাজি করিয়েছিল। অরূপ বলে, তুমি যে বাড়ি খোঁজার জন্য লোক লাগিয়েছো, বাবা বাড়িতে যাবে? মনি বলে, তোমার বাবাকে এখান থেকে যেতেই হবে। অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? মনি তখন সকালবেলার ঘটনা বলে। আসলে সকালবেলা কমলেশ এসে অবিনাশের কাছে বাড়ির 3,000 টাকা মেনটেন্যান্স নিতে চেয়েছিল। এটা শুনে অবিনাশ বলে, কি বলছেন, আমার এত বড় বাড়ি, তার মেনটেন্যান্স মাত্র 300 টাকা? আর এখানে এই ছোট্ট একটা ফ্ল্যাট, তার 3,000 টাকা? এখানে অবিনাশের সঙ্গে কমলেশের কথা কাটাকাটি হয়। তখন সেখানে মনি আসায় কমলেশ অবিনাশকে বলে, এজন্যই আপনার সাথে আপনার বৌমার বনে না। মনি কমলেশকে বলে, তাতে আপনার কি? আমার আর বাবার ঝগড়া হয়, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এতে আপনার কি আসে যায়? বাড়িতে তাদের সম্পর্ক আদায় কাজকলায় হলেও অবিনাশকে কেউ কথা শোনালে মনে কিন্তু কোমর বেঁধে ঝগড়া করতে এগিয়ে আসতো। তো যাই হোক, কমলেশ মনিকে বলে, আমি তো আপনার পক্ষেই কথা বলছি, আমি আপনাকে প্রেসিডেন্ট বানানোর প্ল্যান করছিলাম। মনি বলে, আমি প্রেসিডেন্ট হলে পুরো ইন্ডিয়ার প্রেসিডেন্ট হব, এই সোসাইটির প্রেসিডেন্ট হব না। কমলেশ বলে, অদ্ভুত ফ্যামিলি, আপনি বললেন ওনার রেজাল্ট রিভিউ করতে, সেটা শুনে উনি প্রেসিডেন্ট পদ থেকে রিজাইনও করলেন। আমরা সব দিক খতিয়ে দেখলাম আপনারা দুজন একে অপরকে ভোট দিয়েছেন, এখন আবার নাটক করছেন। মনি বলে, তাতে আপনার কি? আমার শ্বশুর আমি বুঝবো, ওনার বৌমা উনি বুঝবেন, আপনি কে? বাড়িতে বৌমা শাশুড়ির ঝগড়া হলেও ভেতরে ভেতরে কিন্তু তাদের মিল আছে, যার কারণে ইলেকশনে তারা একে অপরকেই ভোট দিয়েছিল। কমলেশ সেখানে অবিনাশকে পাগল ছাগল বলে গালি দেয়। এতে অবিনাশ রেগে গিয়ে কমলেশের দিকে ফুলের টব নিয়ে তেড়ে যায়, তার মাথা ফাটিয়ে দেয়। এরপর সিন প্রেজেন্টে আসে। মনি অরূপকে বলে, সকালের ঘটনা নিয়ে নিশ্চয়ই ওরা মিটিং করছে, কাল সকালে ওরা এখানে আসবে আর আমাদেরকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবে, এরপর আমরা বাড়িতে চলে যাব।
আমি অনেক এক্সাইটেড। তুমিও বাড়ি খোঁজা শুরু করো। পরদিন সকালে অবিনাশ মর্নিং ওয়াক করতে পার্কে যায়। সেখানে সে তার বন্ধু তপনকে জানায় যে তার ফ্ল্যাটে থাকতে আর ভালো লাগছে না, তাই তপন যেন তার জন্য বাড়ি খোঁজে। তপন বলে, কিন্তু বৌমা কি রাজি হবে যেতে? সে তো ফ্ল্যাটে থাকতে চায়। অবিনাশ বলে, এখন তার মত পাল্টে গেছে। এটা শুনে তপন অনেক খুশি হয়। সে বলে, একটা ভালো খবর আছে। আপনি আপনার যে বাড়িটা প্রমোটারের কাছে বেচেছিলেন, বাড়িটায় কোনো একটা সমস্যা আছে বলেই সেটা আর ভাঙতে পারেনি। সেখানে ভাড়াটে বসিয়ে রেখেছেন। যদি আপনি ভাড়াটেকে 2 পয়সা দেখিয়ে দেন, তাহলে কিন্তু এই বাড়িটা ছেড়ে সে চলে যাবেন। আর সমস্যার কারণে যে বাড়িটা ভাঙতে পারছিল না, সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। এখানে আপনিও আপনার বাড়িটা পেয়ে যাচ্ছেন, আর প্রমোটারও খুশি হয়ে গেল। তপনের এই বুদ্ধি শুনে অবিনাশ অনেক খুশি হয়। সে তপনের সঙ্গে আজকে ওই বাড়িটা দেখতে যেতে চায়। তপন এরপর অবিনাশকে নিয়ে তার পুরনো বাড়িটাতে যায়। আজ বহুদিন পর নিজের ভিটে পা রেখে অবিনাশ খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। তার স্ত্রীর কতই স্মৃতি জড়িয়ে আছে এখানে। বাড়ির ভেতরে গিয়ে তপন ভেতরের ভাড়াটেকে ডাকতে থাকে। অবিনাশ হেসে তপনকে বলে, নিজের বাড়িতে ঢুকবো অন্যের পারমিশন নিয়ে? কিছুক্ষণ পর ভাড়াটে বের হয়ে দরজা খোলে। ভাড়াটে ছিল একজন বয়স্ক মহিলা। সেই বাড়িতে একাই থাকতো। মহিলাটাকে দেখে অবিনাশ একদম অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ মহিলাটা দেখতে অনেকটাই তার স্ত্রীর মতো। তপন মহিলাটাকে অবিনাশের পরিচয় দিলে মহিলাটা অবিনাশকে ভেতরে নিয়ে গিয়ে বসায়। এরপর সে তাদেরকে চা বানিয়ে দেয়। অবিনাশ চা খেতে খেতে মহিলাটার নাম জিজ্ঞেস করলে মহিলাটা তার নাম বলে বৈজন্তী ঘোষ। তপন বৈজন্তীর স্বামীর সাথে এই বাড়ির ব্যাপারে কথা বলতে চায়। বৈজন্তী বলে তার স্বামী নেই। অবিনাশ ভাবে বৈজন্তীর স্বামী হয়তো বাইরে কোথাও গেছে, কিন্তু বৈজন্তী জানায় যে তার স্বামী মারা গেছে। তপন এরপর বৈজন্তীর ছেলে মেয়ের সাথে কথা বলতে চাইলেও বৈজন্তী বলে তারাও নেই। তপন বাড়ির ব্যাপারে বৈজন্তীর সঙ্গেই কথা বলতে চায়, কিন্তু অবিনাশ তাকে থামিয়ে দেয়। এতে তপন বেশ অবাক হয়। আসলে অবিনাশ এখানে তার বাড়ির ব্যাপারে কথা বলার মোটিভে এলেও বৈজন্তীকে দেখার পর সে চিন্তাধারা বদলে ফেলে। বৈজন্তীকে দেখতে অনেকটা তার স্ত্রীর মতো ছিল, যার কারণে অবিনাশের মনে বৈজন্তীর জন্য দুর্বলতা সৃষ্টি হয়। সে আজ বৈজন্তীর সঙ্গে বাড়ি নিয়ে কোনো কথাই বলে না। বৈজন্তী অনেক ভালো চা বানাতো। অবিনাশ প্রথমেই তার চায়ের প্রেমে পড়ে যায়। তাই সে বৈজন্তীর হাতের আরও 1 কাপ চা খায়, আর চায়ের অনেক প্রশংসাও করে। বাড়ি থেকে বের হওয়ার পর তপন অবিনাশকে বলে, সেই দোল তো চলে গেল, কিন্তু সেই দোলের রং এখনো আপনার মনে রয়ে গেছে। অবিনাশ শেষে তপনকে বলে, রংটা তো আমার, কিন্তু তোমার পেছনটা টনটন করছে কেন? তপন এরপর বলে, ওই বাড়িতে এত কথা বললেন, 2 কাপ চা খেলেন, অথচ বাড়ি কেনার ব্যাপারে একটা কথা বলতে পারলেন না। অবিনাশ তখন বলে, অরূপের মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তার বয়সও ওই মহিলাটার মতোই হতো। এভাবেই দরজা খুলে দিত। চায়ের হাতটাও পুরো এক। কাকতালীয়ভাবে চেহারাটাও খানিকটা অরূপের মায়ের মতোই। একা থাকে বলতে খুব খারাপ লাগছিল। তপন অবিনাশকে বলে, অরূপের মাকে আমি দেখিনি, কিন্তু আপনার মুখে যা শুনেছি এতে বুঝেছি ওরকম একটা মুখ আপনি আগে কখনোই দেখেননি। আজ কি তা দেখতে পেলেন? এটা শুনে অবিনাশ লজ্জা পেয়ে বলে, তোকে সবই জানতে হবে। এখানে বোঝা যায় যে অবিনাশ প্রথম দেখাতেই বৈজন্তীর প্রেমে পড়ে গেছে। পরদিন আবার অবিনাশ বৈজন্তীর বাড়িতে যায়। সেখানে আবার সে চা খাওয়ার আবদার করে। আজ অবিনাশ তার বাড়ির ব্যাপারে বৈজন্তীর সঙ্গে কথা বলে। বৈজন্তী তাকে বলে, যেই বাড়িটা কিনেছে সে আমার দেবর, ওই আমাকে এই বাড়ি। বৈজন্তী তার ব্যাপারে বলে, আগে স্বামীর বাড়িতে ছিলাম, স্বামী চলে যাওয়ার পর বকেয়া দেনা মেটানোর জন্য ওই বাড়িটা বিক্রি করে দেই। না খেয়ে থাকবো, তবুও ঋণের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকার কথা আমি চিন্তাও করতে পারি না। বাড়িটা বিক্রি করার পর একটা ভাড়া বাড়িতে ছিলাম আমার মেয়েকে নিয়ে। এর কিছুদিন পর মেয়েটাও চলে গেল। আসলে ভাড়া বাড়িতে থাকাকালীন অনেক হেনস্থার শিকার হতে হয়েছে। বাড়িওয়ালা টাকার জন্য অনেক জুলুম করেছিল। তখন আমার দেবর নান্টু এসে আমাকে এখানে থাকতে বলল। এসব বলতে বলতে বৈজন্তী ইমোশনাল হয়ে যায়। বৈজন্তীর জীবনের কষ্টের ঘটনা শুনে অবিনাশও অনেক কষ্ট পায়। অবিনাশ বৈজন্তীকে জিজ্ঞেস করে, এত বড় বাড়িতে একা থাকতে আপনার গা ছমছম করে না? বৈজন্তী বলে, একটু গা ছমছম তো করে, কিন্তু কি আর করব, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। অবিনাশ বলে, আছে, এই বাড়িটা তো আছে। এটা শুনে তপন অনেক অবাক হয়, কারণ অবিনাশ আজও বাড়িটা নেওয়ার কথা না বলে উল্টো বৈজন্তীকে এই বাড়িতে পার্মানেন্ট থাকার অনুমতি দিয়ে দেয়। অবিনাশ বৈজন্তীকে বলে, এই বাড়িটা আমার অতীত আর আপনার বর্তমান। বৈজন্তী আনমনে বলে, আর ভবিষ্যৎ? তখন অবিনাশও বলে, আমাদের ভবিষ্যৎ কে বলতে পারে। এরপর অবিনাশ বৈজন্তীর হাতের আরও 1 কাপ চা খেতে চায়। রাতের বেলা বাড়িতে অবিনাশ আর মনির মধ্যে তাদের বাঙাল আর ঘটির টপিক নিয়ে আবারও ঝগড়া শুরু হয়। তাদের মাঝখানে অরূপ চুপচাপ করে বসেছিল। অবিনাশ তার নাতি বিল্টুকে বলে, কাল সানডে, তোমার স্কুল ছুটি, কাল আমি আর তুমি বের হব। পরদিন অবিনাশ বিল্টুকে নিয়ে বৈজন্তীর বাড়িতে যায়। বৈজন্তী বাজারে যাচ্ছিল। অবিনাশ এলে সে তাকে ভেতরে নিয়ে বসায়।
এরপর অবিনাশ আবার তার হাতের চা খায় আর তারপর সে বৈজয়ন্তীর সঙ্গে বাজারে যায়। ধীরে ধীরে তাদের দুজনের প্রেম জমে উঠেছিল। এদিকে ফাঁকা বাড়িতে মনি আর অরূপের মধ্যেও ভালোবাসা জমে ওঠে। অবিনাশ প্রতিদিন বৈজয়ন্তীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যেত। এমনকি তারা বাইরে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘোরাঘুরিও করত। এরপর একদিন মনির এক বান্ধবী তার বাড়িতে এসে বলে, তোদের পুরনো বাড়িটা তো এখনো ভাঙেনি, সেখানে ভাড়াটে আছে। কিছুক্ষণ পর অবিনাশ বাড়িতে ঢুকলে মনি তাকে বলে, আমাদের পুরনো বাড়িটা ভাঙা হয়নি, সেখানে একজন ভাড়াটে থাকে, আমরাও তো বাড়ি খুঁজছি, আপনার মাথায় আছে তো? অবিনাশ বলে, মাথাটা আমার, সেখানে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। এটা বলে অবিনাশ তার ঘরে চলে যায়। এরপর কমলেশ বাড়িতে আসে। কমলেশ মনিকে বলে, কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, এজন্যই আমি এখানে এসেছি, না হলে আপনাদের ফ্ল্যাটে আসার কোনো ইচ্ছাই আমার ছিল না, আর আপনাদের সঙ্গে কথা বলারও আমার কোনো ভাষা নেই। তা আপনারা এই ফ্ল্যাট ছেড়ে দেবেন বলেছিলেন, কিন্তু এখনো তো ছাড়েননি। এখানে থাকুন, ভালো কথা, কিন্তু আপনার শ্বশুরকে সবার সামনে আমাকে সরি বলতে হবে। মনি বলে, কেন, কে আপনি যে একজন বয়স্ক মানুষকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে? আর আমরা 3-4 বার মাথা ফাটালেও ক্ষমা চাই না। আমরা কিছুদিনের মধ্যে এই ফ্ল্যাট ছেড়ে বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে যদি আপনারা বারে বারে আমাদের ফ্ল্যাটে আসেন, আমাকে উত্ত্যক্ত করেন, তাহলে মনে রাখবেন কমপ্লেক্সে কিন্তু আরো অনেক দল আছে। মনে না রাখলেও অসুবিধা নেই, আমার শ্বশুর আরও একটা টব নিয়ে আবার আপনার মাথা ফাটাবে। এসব শুনে কমলেশ ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মনি তার বান্ধবীর সাথে তাদের পুরনো বাড়িটাতে যায়। সেখানে মনি বৈজয়ন্তীর সঙ্গে কথা বলে আর তার পরিচয় দেয়। মনি বৈজয়ন্তীকে বলে, এই বাড়িটা একদম বদলায়নি। বৈজয়ন্তীও তার কথায় তালে বলে, হ্যাঁ, উনিও তাই বলছিলেন। এটা শুনে মনি তাকে জিজ্ঞেস করে যে কে বলেছে। বৈজয়ন্তী তখন তাকে মিথ্যে বলে যে প্রমোটার বলেছে। মনি বৈজয়ন্তীকে বলে, আমার শ্বশুর অল্পতেই মাথা গরম করে ফেলে, সে আমাদের সোসাইটির সেক্রেটারির মাথায় গাছের টব ভেঙেছে, এজন্য আমাদের ফ্ল্যাট ছাড়তেই হবে। এই কথা শুনে বৈজয়ন্তী হেসে বলে, সে তো অনেক মজার মানুষ। বৈজয়ন্তীর মুখে হঠাৎ এই কথা শুনে মনি আবার অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কার কথা বলছে। বৈজয়ন্তী এবারও বিষয়টা সামলে নিয়ে বলে, আসলে আমার নিজের শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে গেল, সে খুব মজার মানুষ ছিলেন। অবিনাশ বৈজয়ন্তীকে আগেই জানিয়ে দিয়েছিল যে মনি তার বাড়িতে আসতে পারে, তাই সে যেন অবিনাশ আর তার পরিচিতির বিষয়টা কোনোভাবেই প্রকাশ না করে। এজন্য বৈজয়ন্তী একটি প্রেসারে ছিল। সে অপেক্ষা করছিল কখন মনি চলে যাবে। মনিও আজ বৈজয়ন্তীর চায়ের অনেক প্রশংসা করেন, যা শুনে বৈজয়ন্তী অবিনাশের কথা ভেবে অজান্তে স্মাইল করেন। এখানে বোঝা যায় বৈজয়ন্তী অবিনাশের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু বৈজয়ন্তীর এই অদ্ভুত হাসিতে মনির কিছুটা সন্দেহ হয়। বাড়ি যাওয়ার সময় মনি তার বান্ধবীকে বলে, উনি আজ কারো কথা বলছিলেন। পরে ম্যানেজ দেওয়ার জন্য তিনি প্রমোটরের কথা বললেন। তারপর মাঝে মাঝে হেসে উঠছিলেন। মনির বান্ধবী তাকে বলে, আরে তুই ওভার থিঙ্কিং করছিস। মনি চলে যাওয়ার পর বৈজয়ন্তী অবিনাশকে কল করে। অবিনাশ তার কল রিসিভ করে চুপি চুপি কথা বলতে থাকে। বৈজয়ন্তী তাকে আগেই সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সে বলে, আপনার বৌমা সত্যিই এখানে এসেছিল, তবে আমি সামলে নিয়েছি। আপনার সাথে যে আমার দেখা হয়, এটা সামলাতে গিয়ে বেশ কিছু মিথ্যা কথাও বলতে হয়েছে। তখন অবিনাশ বলে, মিথ্যে তো আর পৃথিবীতে এমনি এমনি আসেনি, সত্যেরও যেমন প্রয়োজন আছে, মিথ্যারও তেমনি প্রয়োজন আছে। বৈজয়ন্তী বলে, কিন্তু এই মিথ্যেগুলো বললে যদি ভালো কিছু হয় তাহলে ঠিক আছে, তাই না বলুন? আপনার কি মনে হয় ভালো কিছু হবে? অবিনাশ বলে, হতে পারে আমরা এই ফ্ল্যাট ছেড়ে বাড়িতে চলে গেলাম। সমস্ত কারণ আছে আলাদা হওয়ার, কিন্তু একসাথে থাকার কারণ একটাই, সেটা হলো ভালোবাসা। তখন মনি বাড়িতে আসে। মনিকে দেখে অবিনাশ তার ফোনটা রেখে দেয়। মনি বুঝতে পারে অবিনাশ কারোর সঙ্গে কথা বলছিল। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে অবিনাশ বলে, রং নাম্বার। এটা বলে অবিনাশ ঘরে চলে যায়। কিন্তু মনি সন্দেহ করে যে অবিনাশের মনে মনে নিশ্চয়ই কিছু চলছে। মনি তখন তার বান্ধবীকে কল করে বলে, আমার বাবার মতিগতি একদম ভালো লাগছে না, কোনো না কোনো গন্ডগোল অবশ্যই আছে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন তাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখেছি। আমাকে দেখেই ফোনটা কেটে দিল। এটা শুনে তার বান্ধবী বলে, প্রেম করছে নাকি? এটা তো হেব্বি এক্সাইটিং ব্যাপার। মনি বলে, কাল থেকে আমার গোয়েন্দাগিরি শুরু। পরদিন খুব সুন্দরভাবে রেডি হয়ে চোখে সানগ্লাস পরে একদম হিরোর মতো সেজে অবিনাশ বাড়ি থেকে বের হয়। মনি এটা দেখে তার বান্ধবীকে কল করে। এরপর মনি তার বান্ধবীকে নিয়ে অবিনাশকে ফলো করতে শুরু করে। একটা জায়গায় যায়, সেখানে সে বৈজয়ন্তীকে অবিনাশের ট্যাক্সিতে উঠতে দেখেই সেখানে 2-2 4 করে ফেলে। মনি যদিও ওই সন্দেহটা আগেই করেছিল, কিন্তু এবার সে একদম কনফার্ম হয়ে যায়। রাতের বেলা মনি লাইট অফ করে শুতে যাচ্ছিল। তখন সে অবিনাশের ঘর থেকে তার কথার আওয়াজ শুনতে পায়। মনি অবিনাশের ঘরে উকি দিলে সে অবিনাশকে অরূপের মায়ের ছবির সঙ্গে কথা বলতে দেখে। অবিনাশ অরূপের মাকে বলছিল, সে হুবহু তোমার মতো দেখতে,
এমনকি চাটাও তোমার মতোই তৈরি করে। বৈজন্তী বড় একা, আর আমিও অনেক একা। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি বৈজন্তী আর তুমি ছাড়া কিছুই ভাবতে পারছি না। এত মিল যে পৃথিবীতে হয় আমি একদম ভাবতে পারছি না। এসব স্বচক্ষে দেখার পর মনিও অবিনাশের একাকিত্বের কষ্টটা বুঝতে পারে। পরদিন অবিনাশ আবার বৈজন্তীর বাড়িতে যায় চা খেতে। মনিও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। মনি বৈজন্তীর বাড়ির বাইরে লুকিয়েছিল। অবিনাশ বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার পাশে মনির শাড়ির আঁচল দেখতে পায়, কিন্তু অবিনাশ সেদিকে পাত্তা না দিয়ে বাড়ি চলে যায়। এদিকে বৈজন্তীর একটা কল এলে সেও ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে মনি দরজা দিয়ে পালাতে থাকে, কিন্তু দরজার আওয়াজ হয় বৈজন্তীর কাছে সে ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পর মনি বৈজন্তীকে মিথ্যে বলে যে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আপনার খোঁজ নিতে এসেছি। মনি কোনোভাবে বিষয়টা সামলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বৈজন্তী অবাক হয়ে মনির দিকেই তাকিয়ে থাকে। এরপর সে এই বিষয়টা অবিনাশকে জানিয়ে দেয়। পরদিন মনি ও তার বান্ধবীকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। সব শুনে মনির বান্ধবী বলে, ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং, দুইজন এই বয়সে সে প্রেম করছে। তবে এই ব্যাপারটা অরূপদা কিভাবে নেবে সেটা জানি না। মনি বলে, ওর কি, বাবা ডেট করছেন, বেশ করছেন, দুইজনই নিঃসঙ্গ মানুষ, বাবার তো আমরা আছি। কিন্তু দিন শেষে ছেলের বউ আর নাতনির হাতে হাত রেখে কি মনের কথা বলা যায়? একটা মানুষ তো জীবনে লাগে যার হাতে হাত রেখে মনের সমস্ত কথা বলতে পারবে। তারা দুজন এক হলে বাকিটা জীবন হয়তো খুব ভালোই কাটবে তাদের। মনের বান্ধবী এতে তাকে সাপোর্ট করেন। অবিনাশ বাইরে বের হচ্ছিল। আজ অবিনাশ বের হওয়ার আগে মনিকে জানায়। মনি তাকে বলে, আপনাকে তো আগে কোনোদিন বলে বের হতে শুনিনি। অবিনাশ বলে, না বললে তো তোমার ইন্টারেস্টটা কমে না, একটা সময় হবে সব জিনিস গুছিয়ে নেওয়ার মতো একটা অবকাশ পাবে। মনি জিজ্ঞেস করে, মানে? অবিনাশ তাকে বলে, একটা কথা মাথায় রেখো, ফলো করা মানে হলো পিছু নেওয়া, আর পিছু নিতে গেলে নিশ্চয়ই পিছনেই থাকতে হবে। মনি অবিনাশকে বলে, দেখুন, আপনি খুব ভালো করেই জানেন আমি সব জেনে গেছি, আর আমিও খুব ভালো করে জানি যে আপনি সব জানেন, সেজন্য আমি খোলামেলা আলোচনা করতে চাই। অবিনাশ বলে, আমার তো সব খোলাখুলি আছে। মনি বলে, হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু সমাজ বলে তো একটা জায়গা আছে, সমাজ কি এটা ভালো চোখে দেখবে? অবিনাশ বলে, সে সমাজের তোয়াক্কা করে না। মনি বলে, যার সাথে দেখা করতে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে জেনে সম্পর্কটা এগোবেন, সব সম্পর্কের কিন্তু নাম দিতে হয়। এই কথা শুনেই অবিনাশের মনে বিয়ের সানাই বাজতে শুরু করেন। আজ অবিনাশ বৈজন্তীকে তার মনের কথা বলে আর তাকে বিয়ের জন্য প্রপোজও করেন। বৈজন্তীও এতে রাজি হয়ে যায়। এরপর আবার খাবার টেবিলে বসে বাঙাল ঘটির ঝগড়া লেগে যায়। আজকের ঝগড়াটা মূলত মনির হাতের রান্না নিয়ে লেগেছিল। ঝগড়ার মাঝে অরূপকে শুনিয়ে মনি অবিনাশকে বলে, আপনাকে তো আমি কতদিন ধরে বলছি ঘটির হাতের রান্না খেয়ে আপনার মুখে চড়া পড়ে গেছে, এবার অন্তত নিজের জন্য ফুটফুটে বাঙাল বউ নিয়ে আসুন, খুঁজে দেব নাকি? অবিনাশ বলে, আমি যদি বিয়ে করি আমি লাভ ম্যারেজ করব। অবিনাশ এবার তার বিয়ের ব্যাপারে সরাসরি কথা বলতে চায়। মনি এটা বুঝতে পেরে বিল্টুকে তার ঘরে পাঠিয়ে দেয়। এরপর অবিনাশ অরূপকে বলে, আমি খুব শীঘ্রই বিয়ে করছি, তুমি খুব শীঘ্রই তোমার বাবার বিয়ে দেখতে চলেছ। এটা বলে অবিনাশ ঘরে চলে যায়। এই কথা শুনে অরূপ তাচ্ছিল্যের স্বরে হেসে মনির দিকে তাকায়, কারণ সে ভাবে মনি হয়তো এতে আপত্তি করবে, কিন্তু মনিও সেটা শুনে স্মাইল করে, যা দেখে অরূপের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে যে এটা সিরিয়াস বিষয়, আর মনিও এটা মেনে নিয়েছে। এরপর অবিনাশ আর বৈজন্তীর বিয়ের আয়োজন শুরু হয়। এই বিয়েতে অরূপের কোনো মত ছিল না, কিন্তু মনির সামনে তার কোনো জোরও ছিল না, যার কারণে তাকে বাধ্য হয়েই এই বিয়েটা মেনে নিতে হয়। নিজের বাবার বিয়ের ফুল অরূপ নিজেই কিনে আনে। এরপর বাড়িতে গিয়ে রেগে অবিনাশকে বলে, তুমি কি ভেবেছো এই বয়সে একটা ইলেকশন জিতে গেছো, তারপর ভুলভাল একটা ডিসিশন নিয়ে নিলে? তুমি কি ভেবেছো আমরা এসব মেনে নেব? অবিনাশ বলে, তোমরা মেনে নিলেই বা কি আর না নিলেই বা কি, এতে আমার কিচ্ছু এসে যায় না। আর তোমার যে দমিয়ে দেওয়ার প্রবণতা দেখছি, তাতে তো তুমি বিদ্যাসাগরকে ল্যাং মেরে দেবে বিধবা বিবাহ বন্ধ হওয়ার জন্য, আর বিয়েটা তো আমি করছি, এটা তোমার কি? মনি সেখানে দাঁড়িয়ে বাবা ছেলের কথা না শোনার ভান করে জোরে জোরে মিক্সার চালাচ্ছিল। তাদের এসব কথা শুনে মনি সেখানে দাঁড়িয়ে হাসছিল। অরূপ অবিনাশকে জিজ্ঞেস করে, তুমি এই বয়সে বিয়ে কেন করতে চাইছো? অবিনাশ বলে, কারণ আমার মনে হচ্ছে এই বয়সে বিয়ে না করলে আমার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সত্যি কথা হলো আমি বিয়েটা করছি, আর তোমার বউ আমাকে খুঁচিয়েছে বলেই আমি বিয়েটা করছি। মনি এটা শুনে অবাক হয়ে অবিনাশের দিকে তাকায়। অবিনাশ মনিকে বলে, তুমি তো আমাকে বললে যে সমাজে আমাদের সম্পর্কটা কিভাবে দেখবে, তাই সম্পর্কের একটা বৈধ নাম দেওয়া উচিত। এটা শুনে মনি চুপ করে যায়। অবিনাশ অরূপকে বলে, আর তোমারও এটা মেনে নিয়ে ব্যাপারটাকে শ্রদ্ধার সঙ্গে দেখা উচিত। অরূপ বলে, কেন? অবিনাশ বলে, দুটো কারণ।
একটা হলো একজন বিধবা মহিলা, তিনি পৃথিবীতে একা, তাকে আমি বাকি জীবনটা সঙ্গ দিতে চাই। আর দ্বিতীয়ত, এই বয়সে আমার সঙ্গ দেওয়ার ইচ্ছেটা জাগছে, তাই। তোমার বোধহয় জাগবে না। অবশ্য এমন কুচুটে মেয়ে তুমি বিয়ে করেছো, তাতে মনে হয় ওই ইচ্ছে তোমার আর কোনোদিনই জাগবে না। এটা শুনে মনি বলে, আশ্চর্য ব্যাপার, আমায় নিয়ে টানাটানি কেন? আমি তো আপনার বিয়েতে কোনো বাধা দিচ্ছি না। অবিনাশ বলে, তুমি কিছু বলনি, বলেছে তোমার কর্তা, কিন্তু শুনবে এখন তুমি। এরপর অরূপ বাড়িতে ফিরলে কমলেশ তাদের বাড়িতে আসে। তার সাথে একটা মহিলাও এসেছিল। কমলেশ অরূপকে বলে যে এই মহিলাটা কাল তাদের বাড়ি থেকে বিয়ের বিষয়ে চিৎকার চেঁচামেচি শুনেছে, আর সেদিনও ট্যাক্সিতে করে একজন বয়স্ক মহিলা তার বাবাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। এই বয়সে এসব ভালো দেখায় না। এসব শুনে অবিনাশ রেগে গিয়ে কমলেশকে বলে, তোমার যদি এটা নিয়ে মাথা ব্যথা হয় তাহলে ডক্টর দেখাও। কমলেশও তাকে জবাব দিয়ে বলে, এই বুড়ো বয়সে বিয়ের কথা ভাবছেন, আবার বড় বড় কথাও বলছেন। তখন মনি এসব শুনে বেরিয়ে আসে, আর প্রতিবাদের স্বরে কমলেশকে জবাব দেয়, উনি এই বয়সে বিয়ে করছে, তাতে আপনার বাবার কি? কমলেশ রেগে গিয়ে অরূপকে বলে, দেখেছেন আপনার বউ কি বলছে? আপনার বউ আর বাবা দুজনেই এক, এদের সাথে থাকেন কি করে? কমলেশ এখান থেকে অপমানিত হয়ে চলে গেলে মনি অরূপকে বলে, কাল তুমি আর বাবা কথা বলছিলে, আমি কিন্তু সেখানে একটা কথাও বলিনি, কারণ আমি বাবা ছেলের মাঝে কথা বলতে চাইনি। কিন্তু বাইরের লোক এসে যদি বাবাকে অপমান করে, তাহলে কিন্তু আমি তাদের ধুয়ে মুছে সাফ করে দেব। আর আমি বুঝতে পারছি না এখানে তোমার সমস্যাটা কি? তুমি আর আমি যখন প্রেম করে বিয়ে করেছিলাম, তখন তো উনি কোনো আপত্তি করেননি। তাহলে এখন উনি যখন বিয়ে করতে চান, ভালো থাকতে চান, তাহলে তোমারও তো জ্বলুনি কিসে? এভাবে অরূপকে কিছু কথা শুনিয়ে দিয়ে মনি তার রুমে চলে যায়। পরদিন অবিনাশ আর মনি বৈজন্তীর বাড়িতে যায়। তাদের সাথে তারা অরূপকেও নিয়ে গিয়েছিল, কিন্তু অরূপের সেখানে একদমই ভালো লাগছিল না। কিন্তু বৈজন্তীকে দেখার পর অরূপও মানতে বাধ্য হয় যে বৈজন্তী দেখতে সত্যিই তার মায়ের মতো। আজ তারা বিয়ের পাকাপাকি কথা বলে। এরপর তাদের বিয়ের দিন চলে আসে। বৈজন্তী আর অবিনাশ দুজনেই অনেক হ্যাপি ছিল। তাদের কমপ্লেক্সের লয়ার দত্ত তাদের এই বিয়েটা রেজিস্ট্রি করে, এবং তারপর বৈজন্তী আর অবিনাশ দুজনেই হ্যাপিলি থাকতে শুরু করে। বৈজন্তী একদিন লুকিয়ে অবিনাশকে দই খেতে দেয়। অবিনাশ দই খেতে খেতে মনির নামে নিন্দে করে বলে, সে আমাকে একদমই দই খেতে দেয় না। বৈজন্তী তাকে বুঝিয়ে বলে, সে তো তোমার ভালোর জন্যই বারণ করে। অবিনাশ বৈজন্তীকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করলে কেন? জবাবে বৈজন্তী বলে, হয়তো এতগুলো বছর একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। প্রথমে মনোজ চলে গেল, তারপর 13 বছর বয়সী মেয়েটাও চলে গেল। বারবার মনে হতো আমি কেন বেঁচে আছি। এরপর তোমার সঙ্গে দেখা হলো, আলাপ হলো, মনে হলো যে কয়টা বছর বেঁচে আছি একসাথে থাকতে পারলে ভালোই লাগবে। তাই এসব বলতে বলতে বৈজন্তী ইমোশনাল হয়ে যায়। এরপর বৈজন্তী অবিনাশকেও একই প্রশ্ন করে। অবিনাশ জানায় যে অরূপের মায়ের সঙ্গে তার অনেক মিল আছে, তাই তাকে বিয়ে করেছে। এদিকে বাবার বিয়ে নিয়ে অরূপ মনির সাথে ঝামেলা করে, কিন্তু মনি তাকে বুঝিয়ে বলে যে, দেখো, সমাজ কি ভাবলো এতে কিচ্ছু যায় আসে না, আমাদের নিজেদের ভালো থাকতে হবে, আর বাবার বিষয়টাও তো আমাদেরকেই দেখতে হবে। পরদিন অবিনাশের বিয়ে নিয়ে কমলেশ ও কমপ্লেক্সের লোকেদের সঙ্গে অনেক সমালোচনা চলে। এদিকে অরূপদের বাড়িতে বৈজন্তী অবিনাশের জন্য নিজের হাতে চা বানায়। বাড়িতে এখন অবিনাশের সব দায়িত্ব বৈজন্তীর ওপর ছিল। বৈজন্তীর হাতের চা খেয়ে অবিনাশ মনিকে খোঁচা দিয়ে বলে, বাঙালের হাতের চায়ের কি স্বাদ। মনিও জবাব দিয়ে বলে, ঘটিরাও হাত দিয়েই চা করে বাবা, কিন্তু ঘটিদের খাবারে আপনার চিনি বেশি লাগে, এখানে আবার একটু হালকা করে বাঙাল ঘটির লড়াই লাগে। বৈজন্তী এই বিষয়টা খুব এনজয় করে, আর অরূপ এবারও নির্বাক শ্রোতা হয়ে চুপচাপ সেখানে বসেই থাকে। বৈজন্তী অরূপকে চা দিতে গেলে অরূপ বলে চায়ে চিনি বেশি দেওয়া। বৈজন্তী তার জন্য আরও 1 কাপ চা করতে চাইলে অরূপ তাকে মানা করে দেয়, আর তার চা বানানোর দায়িত্ব মনির উপর দিয়ে অফিসে চলে যায়। অরূপের এমন আচরণে বৈজন্তী বুঝতে পারে যে অরূপ তাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি। রাতের বেলা আবার বাঙাল ঘটির যুদ্ধ লাগে। অরূপ অফিস থেকে ফিরলে বাড়ির বাইরে থেকে তাদের কথার আওয়াজ শুনতে পাচ্ছিল। অরূপ খেয়াল করে পাশের ফ্ল্যাটের মহিলাটাও তাদের ঝগড়া শোনার জন্য আড়ি পাচ্ছেন। অরূপ তাড়াতাড়ি বাড়িতে ঢুকে দরজাটা আটকে দেয়। ভেতরে তুমুল ঝগড়া চলছিল। বৈজন্তী এসে তাদের ঝগড়া থামায়। বৈজন্তী অরূপকে বলে যে আজ তাদের কি নিয়ে ঝগড়া লেগেছে। সকালবেলা অরূপের অমন আচরণের কথায় বৈজন্তী অবিনাশকে জানিয়েছিল, আর সেটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা লেগেছে। অবিনাশ মনিকে বলেছিল, অরূপ মনির হয়ে কোনো প্রতিবাদ করে না, তার মানে এই না যে সেও অরূপের মতোই বৈজন্তীর হয়ে কথা বলবে না। এই কথাটাই অরূপের গায়ে লাগে। সে উত্তেজিত হয়ে মনিকে বলে, আমি কি তোমার হয়ে প্রতিবাদ করি না? মনি তখন অরূপকে বলে, তাহলে এখন প্রতিবাদ করো। অরূপ তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা নিয়ে মনি অরূপকে অনেকগুলো কথা শোনায়। পরদিন কমলেশ আবার বাড়িতে এসে অবিনাশকে বলে, তাহলে আপনাকে আমাদের এই কমপ্লেক্স ছেড়ে চলে যেতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব পেটটা বিক্রি করে দিয়ে এখান থেকে আপনারা চলে যান, নইলে
এটা শুনে অবিনাশ বলে, বিয়েটা তো করেছি আমরা, তাহলে আপনাদের গায়ে ফোসকা পড়ছে কেন? একটা কথা মাথায় রাখবেন, আমরা এই ফ্ল্যাট, কিন্তু আপনারা যদি এমন মাতব্বরি করেন, চাপ সৃষ্টি করেন, তাহলে কিন্তু শুধু আমার এই ফ্ল্যাটটাই নয়, আপনার ফ্ল্যাটের সামনেও আমার নামটা জলজল করবে। কমলেশ অবিনাশকে এই ফ্ল্যাট ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। তাদের কথোপকথন শুনে মনি এসে কমলেশকে আবার টপ দিয়ে আঘাত করার ভয় দেখায়। অবিনাশ তাকে থামিয়ে দিয়ে বলে, আরে আমি তো কথা বলছি। এরপর অবিনাশ চিৎকার করে তাদেরকে গেট আউট বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলা মনি অরূপকে বলে, আমরা বিয়েতে বাবাকে আমাদের পুরনো বাড়িটা গিফট করব। এটা শুনে অরূপ অনেক অবাক হয়। মনি বলে, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি ছেলে হয়ে বাবাকে একটা বাড়ি গিফট করতে পারো না? বাবা যতই ফ্ল্যাটে থাকুক, বাবার মন হৃদয় সব তো এই পুরনো বাড়িতেই আটকে আছে, শুধুমাত্র ইগোর কারণে বলতে পারছে না। আর আমরাও তো এই ফ্ল্যাটটা বিক্রি করতে চাচ্ছি। এই ফ্ল্যাটটা বিক্রি করে সেই টাকা প্রমোটারকে দিয়ে পুরনো বাড়িটা আবার কিনে নেব। অরূপ তাকে থামিয়ে দিয়ে বলে, ওই বাড়িটার দাম এই ফ্ল্যাটের থেকেও অনেক বেশি, বাকি টাকা কোথা থেকে জোগাড় করবে? মনি তখন তাকে একটা লোন করার বুদ্ধি দেয়। পরদিন মনি অরূপকে জোর করে তাদের পুরনো বাড়ির প্রমোটারের সঙ্গে কথা বলাতে নিয়ে যায়। মনি আর অরূপ প্রমোটার নান্টুর কাছে গিয়ে বাড়িটা কিনতে চাইলে নান্টু এতে রাজি হয় না। সে বলে, আমি বাড়িটা বিক্রি করলেও আপনাদের কাছে বিক্রি করব না, কারণ যখন আমি বাড়িটা কিনেছিলাম তখন আপনাদের ভদ্রলোক বলেই মনে করেছিলাম, কিন্তু এখন আর সেটা মানতে পারছি না, কারণ আপনার বাবা এই বয়সে আমার বৌদিকে বিয়ে করেছে। মনি এসব কথা শুনে নান্টুকে বলে, হ্যাঁ, আমার শ্বশুর মশাই আপনার এক্স বৌদিকে বিয়ে করেছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এর জন্য আমাদের বাড়িটা কেন বিক্রি করবেন না? নান্টু বলে, কারণ আমার বৌদি আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে দিয়েছে। মনি নান্টুকে থ্রেট দিয়ে বলে, আপনি যদি এই বাড়িটা আমাদের কাছে বিক্রি না করেন, তাহলে আমি আপনার অফিসের বাইরে আন্দোলন শুরু করব, অনশন করব। মনি অফিসে বসেই একটা লাইভ ভিডিও বানাতে শুরু করে। সেখানে সে নান্টুকে নিয়ে অনেক অপমানজনক কথা বলে। নান্টু এতে বিরক্ত হয়ে মনিকে বলে, আপনারা যদি বাড়িটা পেতে চান তাহলে 1 সপ্তাহের মধ্যেই পুরো টাকা দিতে হবে। অরূপ এতে অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু মনি নান্টুর কাছে স্বীকার করে যে সে 1 সপ্তাহের মধ্যেই টাকাটা দিয়ে দেবে। মনি যে কোনো মূল্যে বাড়িটা কিনতে চাচ্ছিল, এজন্য সে তার বিয়ের সমস্ত গয়না বের করে অরূপকে দিয়ে দেয়। কিন্তু অরূপ তাকে বলে যে সে এই গয়না বিক্রি করে বাড়িটা কিনতে চায় না। মনি তাকে বলে, বাবার শরীর খারাপের জন্য আমি গয়নাগুলো দিতে পারি, আর আমাদের বাড়ির জন্য দিতে পারবো না? অরূপ বলে, আমি তোমার সব কথা মানলেও এটা মানতে পারবো না। মনি বলে, তাহলে কি করে সব ম্যানেজ হবে? আমাদের হাতে মাত্র 7 দিন সময় আছে। অরূপ বলে, আমি জানি না কি করে হবে, কিন্তু প্লিজ এই রিকোয়েস্টটা আমাকে করো না। বৈজন্তী তাদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের এসব কথা শুনতে পায়। সে বুঝতে পারে মনি আর অবিনাশের রোজ ঝগড়া হলেও মনি অবিনাশকে নিজের বাবার মতোই ভালোবাসে। পরদিন সকালবেলা আবার বাঙাল ঘটির যুদ্ধ লাগে। আজ বৈজন্তী অরূপের জন্য ভালো করে চা বানায়, কিন্তু অরূপ তার চাটা অ্যাকসেপ্ট করে না। এতে বৈজন্তী কিছুটা হার্ট হয়, যা অবিনাশেরও খারাপ লাগে। অরূপের ব্যবহারে কষ্ট পেয়ে রাতের বেলা বৈজন্তী ঘরে বসে একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অবিনাশ তাকে কাঁদতে দেখে বলে, অভিমান করেছ? অভিমান বড়ই হেয়ালি, বড়ই জাদুকর। তোমার ভেতরে না একটা আয়না আছে, অভিমানের আয়না। তুমি যার ওপর অভিমান করেছ, ভালো করে দেখো, সেটাই ওই আয়নাতে প্রতিবিম্বিত হচ্ছে। সেই তো সবচেয়ে কাছের মানুষ। অরূপ ছেলেটা কিন্তু খারাপ না। এই বয়সে ছেলে মেয়েরা যদি তাদের বাবা মার বুড়ো বয়সে বিয়ে করতে দেখে, তাহলে তো একটু বিচলিত হবেই। এটা আমি বুঝি, কিন্তু এটা আমি কখনোই ওকে বুঝতে দিতে চাই না, কারণ সমাজ সংসারে এমন অনেক সমস্যা আছে যা মানুষ সহজে সমাধান করতে পারে না। অবিনাশ বৈজন্তীকে তার চোখের পানি মুছে দেয়। এতে বৈজন্তীর মনটাও অনেকটা হালকা হয়। সে অবিনাশকে বলে, আমি কাল একটু বের হব, আর কাঁদবো না, এবার সবকিছুর সমাধান করব। পরদিন মনি বাড়ির বিষয়ে নান্টুর সঙ্গে কথা বলার জন্য তার অফিসে গেলে সেখানে বৈজন্তীকে নান্টুর সঙ্গে কথা বলতে দেখে বেশ অবাক হয়। বৈজন্তী নান্টুকে বলছিল, তোমার বাবার পৈতৃক সম্পত্তির ওপর তোমার দাদারও তো অধিকার আছে, কিন্তু আমি কখনো কি তোমার কাছে কিছু চেয়েছি? নান্টু বলে, চাইলেই কি পেতে? বৈজন্তী বলে, অশান্তি তো হতো। আমি জানি তুমি কি কি 2 নম্বরই কাজ করো, তোমার দাদাও জানতো। নান্টু তাকে জিজ্ঞেস করে সে কি চায়। বৈজন্তী বলে, আমার যা টাকা পয়সা আছে তা দিয়ে আমি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। তোমার সম্পত্তির কানাকড়িও আমি চাই না, শুধু এই বাড়িটা তুমি আমার নামে লিখে দেবে। ওই বাড়িটা আমি আমার ছেলেকে দিতে চাই। নান্টু বলে, ওই বাড়িটার কত দাম তুমি জানো সেটা? বৈজন্তী বলে, আমি জানি, কিন্তু এতদিন ধরে আমাকে ঠকানোর জন্য আমি তোমার নামে যদি কেস করি, তোমার এইসব 2 নম্বরই কাজ সব ফাঁস করে দেই, তখন তোমার কি অবস্থা হবে সেটা কি বুঝতে পারছো? বৈজন্তী নান্টুকে ভালোভাবে রিকোয়েস্ট করে যাতে নান্টু ওই বাড়িটা লিখে দেয়। এই সব কিছু মনি বাইরে থেকে শুনছিল। বৈজন্তীকে নান্টুর সামনে হাত জোর করতে দেখে মনি ভেতরে এসে তাকে বলে, আপনি ওনার সামনে কেন হাত জোর করছেন?
আপনি যে এখানে এসেছেন তা তো আমি জানিই না। আপনি তো বাড়িতেও কাউকে বলেননি। ভাগ্যিস আমি এখানে এলাম, না হলে তো আমরা কিছুই জানতে পারতাম না। আর বাড়িটা আপনি আপনার ছেলেকে দেবেন মানে? বৈজন্তী মণিকে বলে, আমার ছেলে অরূপকে এই বাড়িটা আমি দিতে চাই। বৈজন্তীর মুখে এই কথা শুনে মণি অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর নান্টু ভয় পেয়ে ওই বাড়িটা বৈজন্তীকে লিখে দেয়। মণি বাড়িটায় গিয়ে ওই বাড়ির দলিল অরূপকে দেখায় আর বলে, শুধু রক্তের সম্পর্কতেই মা হওয়া যায় না অরূপ। তখন মণি বলে, মা বলেছেন বাবার ছেলে মানে ওনারও ছেলে, তাই উনি এই বাড়িটা তোমাকে গিফট করেছেন। এটা শুনে অরূপ এবার তার ভুল বুঝতে পারে এবং বৈজন্তীকে মা হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। পরদিন সকালে অরূপ বৈজন্তীর কাছে তার আচরণের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। অরূপ বৈজন্তীকে বাড়ির দলিল ফেরত দিয়ে বলে, বাড়ি আমার চাই না, আমরা শুধু সবাই একসাথে একটা পরিবার হয়ে থাকবো, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। বৈজন্তী অরূপকে বলে, আমি জানি তুমি আমাকে কখনোই নিজের মা হিসেবে মেনে নিতে পারবে না, কিন্তু যদি পারো তাহলে ঘটনাটা মেনে নাও। আমি তো এই বাড়ির অতিথি মাত্র, এই বাড়িটা তোমাদের ছিল আর তোমাদেরই থাকবে। বৈজন্তী অরূপকে ওই দলিলটা অ্যাকসেপ্ট করতে বলেন। অরূপ বলে, আমি এই বাড়ির অতিথি, এই নাটকটা যদি আপনি বন্ধ করেন তবেই আমি বাড়িটা নিতে পারি। আমরা একটা পরিবার আর এটা আমাদের বাড়ি। এই কথা শুনে বৈজন্তী অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে অবিনাশও এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। মণি তার জন্য চা নিয়ে এলে অবিনাশকে চোখ মুছতে দেখে। আজ মণি শুদ্ধ বাঙাল ভাষায় কথা বলে, যা শুনে অবিনাশ বলে, আজ যে ভালো বাংলা বললে, শুধু শুধুই তোমাকে নিয়ে এত ঠাট্টা করি, বাংলা তো তুমি ভালোই জানো। অবিনাশ আজ মণির হাতে বানানো চায়ের খুব প্রশংসা করেন। মণি বলে, থাক, এত তেল দিতে হবে না, আজ চা আমি নই বরং আপনার নিজের বউই করেছেন। অবিনাশ প্রথমবার আজ মণিকে তার জন্য চা বানাতে বলে। মণিও এবার অবিনাশকে খোঁচা দিয়ে বলে, আমার হাতের চা তো মুখে দেওয়া যায় না। অবিনাশ বলে, তবুও অনেক দিনকার অভ্যাস তো, জিভটা পুরনো স্বাদকেই খুঁজে মরে। মণি তখন খুশি মনে অবিনাশের জন্য চা বানাতে যায়। আজ আর বাঙাল ঘটির যুদ্ধ হয় না। এরপর তারা তাদের ফ্ল্যাটটা ছেড়ে আবারও তাদের পুরনো বাড়িতে শিফট করে যায়। সেখানে তারা সবাই আবার নতুন করে সংসার সাজায়। তাদের বাড়িটা সাজানো হলে মনির মাসি আর মেসো মশাই সেখানে বেড়াতে আসেন। সেখানে অবিনাশ তাদের সঙ্গে আবারও বাঙাল ঘটির লড়াই কন্টিনিউ করতে থাকে। তাদের যুদ্ধ থামাতে গিয়ে বৈজন্তী তো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। তখন মনির মেসো এসে তাকে ধরে ফেলে। এটা দেখে অবিনাশ তাকে মারতে যায়। সবাই এতে অনেক ঘাবড়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই অবিনাশ নিজের ভোল পাল্টে হেসে দেয় আর বৈজন্তীকে ধরার জন্য তাকে ধন্যবাদ জানায়। এটা দেখে সবাই একটু হাফ ছেড়ে বাঁচে। এরপর মাঝরাতে শাশুড়ি বৌমা মিলে একসাথে টিভি দেখছিল। সেখানে বৈজন্তী মণিকে বলে, আমার মেয়েটা আজ বেঁচে থাকলে হয়তো তোমারই মতো হতো। শাশুড়ি বৌমা এই মুহূর্তে একটা ভালো সময় কাটাচ্ছিল। অরূপ এখানে মণিকে ডাকতে এলে মণি তাকে ডিস্টার্ব করতে মানা করে। পরদিন সকালবেলা বৈজন্তী মাথা ঘোরায় আর সে বমিও করতে থাকে। এতে মণি সন্দেহ করে যে বৈজন্তী হয়তো প্রেগনেন্ট। অবিনাশ বৈজন্তীকে খাবার দিতে বললে মণি তাকে বলে, মায়ের শরীরটা ভালো নেই। অবিনাশ তাকে সেবা করতে বললে মণি তাকে বলে, এই সময় আমার নয় বরং তার স্বামীর সেবার প্রয়োজন। তার শরীর সত্যিই খুব খারাপ, ডক্টর দেখাতে হবে। মনে হচ্ছে বাড়িতে নতুন কেউ আসতে চলেছে। কিন্তু অবিনাশ তার কথার মানে বুঝতে না পেরে বোকার মতো জিজ্ঞেস করে, বাড়িতে আবার কে আসবে? বাড়িতে শুধু আসবে অরূপ, সে তো সন্ধ্যা 7টায় আসে। মণি তখন বলে, অরূপ না, মনে হচ্ছে ছোট অরূপ আসতে চলেছে। এটা বলে মণি ঘরে চলে যায়। কিন্তু এবারও অবিনাশ তার কথার মানে কিচ্ছু বুঝতে পারে না। রাতের বেলা মণি অরূপকে বলে, আমার মনে হচ্ছে তুমি দাদা হতে চলেছ, বাবা আবার বাবা হতে চলেছে। কিন্তু অরূপ সেটা বিশ্বাস করে না। মণি তখন বলে, আমারও বিল্টু হয়েছে, আমি এই সিমটমসগুলো জানি। মা কিন্তু সত্যিই অসুস্থ, তাকে ডক্টর দেখাতে হবে, খুবই সিরিয়াস ব্যাপার। এসব শুনে অরূপ রেগে গিয়ে বলে যে আজকের 4টা বাজে হয়েছে। মণি বলে, তোমার যে ছোট ভাই আসছে এটা আসলে তুমি মেনে নিতে পারছো না, সেকেলে লোক একটা। মণি এরপর রেগে ঘরে চলে যায়। অরূপ তখন বলে, হ্যাঁ, আমি নাকি সেকেলে? এই 36 বছর বয়সে আমার ছোট ভাই বা বোন আসতে চলেছে, এটা নাকি আমার জন্য সুসংবাদ। আমি তো ভাবছি বিল্টুর কথা, এই বয়সে তার কাকা আসতে চলেছে। পরদিন বৈজন্তী কাজ করতে গেলে মণি তাকে কাজ করতে বারণ করে এবং অনেক খেয়াল রাখতে শুরু করে। বৈজন্তী বুঝতে পারছিল না মণি এসব কেন করছে। মণি এরপর বৈজন্তীকে আচার এনে দেয়। তারপর রাতের বেলা বৈজন্তীকে চেক আপ করার জন্য ডক্টরকে ডেকে পাঠায়। ডক্টর তাকে চেক আপ করছে, ঠিক সেই মুহূর্তেই মণি মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর তখন বৈজন্তীর জায়গায় মণিকে চেক আপ করে। ডক্টর তাদের দুজনকে চেক আপ করে এবং জানায় যে বৈজন্তীর রিপোর্ট নেগেটিভ, কিন্তু মণির রিপোর্ট পজিটিভ, মানে মণি মা হতে চলেছে। এটা শুনে মণি আর অরূপ দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। মণি বৈজন্তীকে যে কেয়ার করছিল সেই কেয়ার এখন তার নিজেরই দরকার। ডক্টর চলে গেলে অবিনাশ মণিকে বলে যে তার এই বাচ্চাটা তার দাদার দলে যাবে।
এটা নিয়ে মনি আপত্তি করে। এখানে মনি আর অবিনাশের মধ্যে আবারও লড়াই শুরু হয়। তাদের যুদ্ধ চলমান থাকে। আর এখানেই প্রমাণ হয় জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, বাঙাল আর ঘটির যুদ্ধ চলমান থাকবেই। তবে এই গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।